ওকে। তো দেখো আমি আগের দিন যে ক্লাসে তোমাদের বলেছিলাম ধ্বনি, বর্ণ, অক্ষর, শব্দ এবং বাক্য কাকে বলে, এটা নিয়ে তোমাদের সঙ্গে লাস্ট যে ক্লাস হয়েছিল সেই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়েছিলাম। তো আজকে এবং তার সঙ্গে সঙ্গে দেখো যে বর্ণের যে স্বরবর্ণের যে ভাগ, স্বরবর্ণের কি কি ভাগ পেয়েছিলাম আমরা, হ্রস্বস্বর, দীর্ঘস্বর, মৌলিক স্বর, যৌগিক স্বর, প্লুতস্বর, এই শ্রেণী বিভাগটা তোমাদের সঙ্গে আমি আলোচনা করে দিয়েছিলাম। ঠিক আছে, আজকে দেখো ব্যঞ্জন বর্ণের যে শ্রেণীবিভাগ, সেই শ্রেণীবিভাগটা তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো আমি। এবং একটা ছক আমি করে দিচ্ছি, যে ছকটার মধ্যে দিয়ে ব্যঞ্জন বর্ণের সমস্ত ভাগগুলো তোমরা এখানে করতে পারবে। ঠিক আছে, এই ছকটা আমি যেটা লিখে, মাইক্রোফোনটা অফ করো, কার অন রয়েছে এখনো? মাইক্রোফোনটা অফ করো। ওকে, আমি ব্যঞ্জন বর্ণের যে একটা ছক দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা ব্যঞ্জন বর্ণের কটা সংখ্যা পাই, ব্যঞ্জন বর্ণের সংখ্যা আমরা 41, 41টা ব্যঞ্জন বর্ণের সংখ্যা পাই। ঠিক আছে, এর মধ্যে কোন ব্যঞ্জন বর্ণটাকে কি বলা হয়, মানে তোমার উচ্চারণগত দিক থেকে কোনটার কি ভাগ, ঠিক আছে, এই শ্রেণীবিভাগটা আমি পুরো ব্যঞ্জন বর্ণের যে তালিকা আছে আমাদের, সেই ছকটার মধ্যে দিয়ে আমি পুরোটা করে দেবো। দেখো তাহলে আমরা প্রথম যেটা পাই, কি পাই? ক, খ, গ, ঘ, ঙ। আচ্ছা আমি এটা আগে লিখে নিই, তারপর আমি বলে দিচ্ছি। দেখো আচ্ছা, এই তো আমাদের ব্যঞ্জন বর্ণের তালিকা। এবারে আমরা কি করি, দেখো আমাদের ব্যঞ্জন বর্ণের যে শ্রেণীবিভাগ, সেই শ্রেণীবিভাগ অনুযায়ী দেখো এখানে আমরা কি করি, আমরা ব্যঞ্জন বর্ণকে আমরা বাকযন্ত্রের যে উচ্চারণ, অর্থাৎ বাকযন্ত্রের সাহায্যে যে ব্যঞ্জন বর্ণকে আমরা যেভাবে উচ্চারণ করি, সেই উচ্চারণ অনুযায়ী আমরা ভাগ করি। ঠিক আছে, কি কি ভাগ করি আমরা? দেখো ক থেকে, এই যে ক থেকে ম, ক থেকে ম, এই যে ব্যঞ্জন বর্ণের সংখ্যা, এই ব্যঞ্জন বর্ণের সংখ্যা কটা? 25টা। দেখো প্রত্যেকটা লাইনে আমি 5টা করে ব্যঞ্জন বর্ণ লিখেছি। তাহলে প্রত্যেকটা লাইন ক, চ, ট, ত, প, এই 5টা তোমার হচ্ছে লাইনের প্রথম ব্যঞ্জন বর্ণগুলো, এই ব্যঞ্জন বর্ণগুলো অনুযায়ী তোমার হচ্ছে নাম অনুযায়ী উচ্চারণগত দিক থেকে শ্রেণী বিভাগটা করা হয়। ঠিক আছে, তাহলে ক, এই যে ব্যঞ্জন বর্ণের লাইনটা আর কি, ক, খ, গ, ঘ, ঙ, এই ব্যঞ্জন বর্ণগুলো উচ্চারণ করতে গেলে আমাদের কার প্রয়োজন হয়? কণ্ঠের প্রয়োজন হয়। ঠিক আছে, অর্থাৎ গলা থেকে উচ্চারিত হয়। ক, খ, গ, ঘ, ঙ, সব ব্যঞ্জন বর্ণগুলি গলা থেকে উচ্চারিত হয় বলে এগুলোর নাম হচ্ছে কণ্ঠবর্ণ। ঠিক আছে, আমরা এই পাশে লিখবো এইভাবে, তাহলে এটা কণ্ঠবর্ণ। ঠিক আছে, এটা কণ্ঠবর্ণ, ক বর্গটা। মিউট মাইক্রোফোন। তাহলে ক বর্গটা হচ্ছে কণ্ঠবর্ণ। আচ্ছা নেক্সট দেখো চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, এগুলো উচ্চারণ করতে গেলে কোথায়, মানে কোথা থেকে উচ্চারিত হচ্ছে? দেখো তালু, চ বললে দেখো জিভটা কোথায় স্পর্শ করছে? তালুকে গিয়ে, মানে উপরের মুখের উপরে চোয়ালের যে শক্ত অংশটা, সেই অংশটায় গিয়ে টাচ করছে। তাহলে জিভ যেখানে টাচ করে সেই অনুযায়ী সেটার মানে হচ্ছে নাম হয়। তাহলে চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, এগুলো জিভ কোথায় টাচ করছে? উপরে টাচ করছে, উপরে তালুকে টাচ করছে। সেই জন্য এটার নাম হচ্ছে তালব্য বর্ণ। ঠিক আছে, এটা কি নাম? এটার নাম হচ্ছে তালব্য বর্ণ। তাহলে প্রথমটা কণ্ঠবর্ণ হলো, তারপরটা হচ্ছে তালব্য বর্ণ। নেক্সট দেখো ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। তাহলে দেখো এখানে জিভটা কিছুটা উল্টে গিয়ে পিছনের দিকে যে গলার কাছে নরম অংশটা রয়েছে, সেই নরম অংশটায় গিয়ে টাচ করছে। ঠিক আছে, তাহলে এই নরম অংশটার নাম কি? এই নরম অংশটার নাম হচ্ছে মূর্ধা। এই জন্য এটার নাম হচ্ছে মূর্ধান্য বর্ণ। ঠিক আছে, এটার নাম হচ্ছে মূর্ধান্য বর্ণ। তাহলে এটা মূর্ধান্য বর্ণ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো ত, থ, দ, ধ, দন্তন্য, এগুলো উচ্চারণ করতে গেলে কোথায় মানে জিভটা গিয়ে স্পর্শ করছে? জিভটা স্পর্শ করছে দাঁতে, এই জন্য এটার নাম হয়ে যাচ্ছে দেখো দন্তবর্ণ। একটা ছকের মধ্যে আমরা সব শিখে নেব। ঠিক আছে, তাহলে এগুলো উচ্চারণ করতে গেলে দাঁতে স্পর্শ হচ্ছে বলে এটার নাম হচ্ছে দন্তবর্ণ।
ওকে, নেক্সট দেখো, তাহলে দন্তবর্ণ হয়ে গেল। এবারে দেখো প ফ ব ভ ম, এই পাঁচটা ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করতে গেলে আমাদের জিভ কোথায় যাচ্ছে? জিভ যাচ্ছে না, এখানে দুটো ঠোঁট এক জায়গায় হয়ে যাচ্ছে। তাহলে উপর এবং নিচের ঠোঁট এক জায়গায় হয়ে উচ্চারিত হচ্ছে বলে এটার নাম হয়ে যাচ্ছে ওষ্ঠ বর্ণ। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। দেখো বাকযন্ত্রের যে অবস্থান, সেই অবস্থান অনুযায়ী এই পাঁচটা আমরা বর্গ পেলাম। তাহলে প্রথম বর্গটার নাম হচ্ছে ক বর্গ, দ্বিতীয় বর্গটার নাম হচ্ছে চ বর্গ, নেক্সট বর্গ হচ্ছে ট বর্গ, তারপর ত বর্গ, তারপর প বর্গ। কেন? কারণ এই প্রথম যে ব্যঞ্জন বর্ণগুলো সেইগুলো অনুযায়ী বর্গগুলোর নাম হয়। তাহলে প্রথম বর্গটা কণ্ঠবর্ণ, দ্বিতীয় বর্গটা তালব্য বর্ণ, তারপরে মূর্ধন্য বর্ণ, তারপরে দন্তবর্ণ, শেষে হচ্ছে ওষ্ঠবর্ণ। ঠিক আছে, তাহলে এটা গেল এবার ভাগ। আচ্ছা, এবারে দেখো তারপরে কে কে আসছে? উঞ্জ র ল ব, তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব, হ। ঠিক আছে, দেখো আমি উঞ্জ র ল ব এটা চারটাকে বাদ দিয়ে তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব, হ, এই চারটেকে আমি নিচ্ছি মানে এখান থেকে। তাহলে এই চারটে উচ্চারণ করার সময় কি হয়? আমাদের ভিতর থেকে গরম শ্বাসবায়ু বের হয়ে আসে, ভিতর থেকে গরম শ্বাসবায়ু বের হয়ে আসে। উষ্ম শব্দের কে মাইক্রোফোনটা অন রেখেছো? অফ করতে বলছি বারবার, শোনা যাচ্ছে না? মিউটের মাইক্রোফোন এভরিওয়ান। তাহলে এখানে দেখো তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব, হ, এই চারটে ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করার সময় তোমার হচ্ছে ভিতর থেকে গরম শ্বাসবায়ু বাইরে বেরিয়ে আসে। ঠিক আছে, এই জন্য এই চারটে ব্যঞ্জন বর্ণের নাম হচ্ছে উষ্ম বর্ণ। কি বললাম এটার নাম? উষ্ম বর্ণ। উষ্ম মানে হচ্ছে গরম। ঠিক আছে, উষ্ম বর্ণ এই চারটে হয়ে গেল। আচ্ছা, এবার মাঝে পড়ে রইল কে কে? মাঝে পড়ে রইল দেখো উঞ্জ, র, ল, ব, এই চারটে ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, তার আগের গুলো কি আছে? তার আগের গুলো সব কিন্তু তোমার হচ্ছে বর্গ, অর্থাৎ এখানে বর্গীয় বর্ণ, ক থেকে ম, এটা পাঁচটা বর্গ, এই জন্য এদের নাম হচ্ছে বর্গীয় বর্ণ। ঠিক আছে, তার নিচে হচ্ছে উষ্ম বর্ণ। তাহলে এই দুইয়ের মাঝখানে অবস্থান করছে, অর্থাৎ এখানে যে বর্গীয় বর্ণ আর উষ্ম বর্ণ, এর মাঝে কে কে রয়েছে? এর মাঝে রয়েছে উঞ্জ, র, ল আর ব, এই চারটে ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, তাহলে এই চারটে ব্যঞ্জন বর্ণের নাম হচ্ছে অন্তস্থ বর্ণ। কি বললাম? এটার নাম হচ্ছে অন্তস্থ, মাঝে অবস্থান করছে বলে এটার নাম হচ্ছে অন্তস্থ বর্ণ। ঠিক আছে, তাহলে এই উঞ্জ, র, ল, ব, এই চারটে ব্যঞ্জন বর্ণ হচ্ছে অন্তস্থ বর্ণ। আচ্ছা, এখান পর্যন্ত বোঝা গেল। আচ্ছা, এবারে দেখো পড়ে রইল কে কে? পড়ে রইল ডয় শূন্য র, ঢয় শূন্য র, অন্তস্থ আর খণ্ডত্ব। এই চারটেকে আমরা দেখো আলাদাভাবে ব্যঞ্জনবর্ণের তালিকাভুক্ত করছি না। এর পিছনে কারণটা আমি বলে দিই, যে ডয় শূন্য র এটা আগেই রয়েছে ড। ঠিক আছে, যেহেতু আগে এই ব্যঞ্জনবর্ণটার অবস্থান করছে, সেই জন্য আলাদা করে আমরা একে তালিকাভুক্ত করি না। তারপর হচ্ছে ঢয় শূন্য র, দেখো আগেই আছে ঢ, এই জন্য একে আলাদা করে তালিকাভুক্ত করি না। অন্তস্থ সমান সমান দেখো আগেই আছে কি? অন্তস্থ জ আছে, দেখো অন্তস্থ বর্ণের এখানে অন্তস্থ জ আছে। ঠিক আছে, সেই জন্য এটাকে আলাদা করে তালিকাভুক্ত করব না। খণ্ডত্ব, খণ্ডত্ব সমান সমান এখানে দেখো ত আছে। ঠিক আছে, সেই জন্য এটাকে আলাদা করে তালিকাভুক্ত আমরা করব না। তাহলে এই চারটে ব্যঞ্জনবর্ণকে আমরা আলাদা করে তালিকাভুক্ত করলাম না, যেহেতু এটা আলাদাভাবেই মানে এগুলোর আগেই অবস্থান করছে। ঠিক আছে, এবারে পড়ে রইল কে? অনুস্বার আর বিসর্গ। অনুস্বার আর বিসর্গ, দেখো এই অনুস্বার আর বিসর্গ এই দুটো তোমার হচ্ছে ব্যঞ্জনবর্ণ কারুর সাহায্য ছাড়া বসতে পারে না। তুমি আলাদা করে অনুস্বারকে প্রথমে বসেই কোনো শব্দ তৈরি করতে পারবে না, বিসর্গকেও সেই একইভাবে প্রথমে বিসর্গকে বসিয়ে কোনো শব্দ তৈরি করতে পারবে না। এটা কোনো না কোনোভাবে কোনো ব্যঞ্জনবর্ণের সঙ্গে সংযুক্ত হয়ে উচ্চারিত হবে বা ব্যবহৃত হবে। তাহলে যেহেতু কারোর সাহায্য ছাড়া তোমার হচ্ছে উচ্চারিত হতে পারছে না, সেই জন্য এটার নাম হচ্ছে আশ্রয় স্থানভাগী বর্ণ। কি বললাম? আশ্রয় স্থানভাগী বর্ণ। নামগুলো মনে রাখতে হবে, আশ্রয় স্থানভাগী বর্ণ, আশ্রয় স্থানভাগী বর্ণ। ঠিক আছে, তাহলে এটার নাম বললাম আশ্রয় স্থানভাগী বর্ণ। আর তোমার হচ্ছে চন্দ্রবিন্দু, এক্ষেত্রেও তোমার হচ্ছে চন্দ্রবিন্দুকে আমরা যেহেতু উচ্চারণ করতে নাকের প্রয়োজন হয়, এই জন্য এটাকে আমরা কি করি? নাসিক্য ব্যঞ্জনের মধ্যেই ফেলে নিই। দেখো এখানে আবার একটা জিনিস বলি, ইয় উ ন ন ম, পাঁচটা, এদিকে পাঁচটা কি কি? ইয় উ ন ন ম, ইয় উ মূর্ধন্য, দন্তন্য, ম, এই পাঁচটা ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করবার জন্যে নাকের প্রয়োজন হয়, নাসিকা, নাসিকার প্রয়োজন হয়। তুমি দেখো যেগুলি উচ্চারণ করছো ইয়,
উ, মূর্ধন্য, দন্তন্য, ম, সব উচ্চারণ করতে গেলে দেখো আমাদের শ্বাসবায়ু নাকের সাহায্যে বা নাকের ব্যবহার করতে হচ্ছে, আমাদের শ্বাসবায়ু নাক দিয়েও কিছুটা বের হচ্ছে। এই জন্য এই কটার নাম হচ্ছে নাসিক্য বর্ণ। কি বললাম? এগুলোর নাম হচ্ছে নাসিক্য বর্ণ, নাসিক্য বর্ণ। ঠিক আছে, তাহলে একটা তালিকা, একটা ছক আমি তৈরি করেছি, যে ছকটার মধ্যে টোটাল যা ব্যঞ্জন বর্ণ আছে তার যে ভাগগুলো আছে সমস্ত ভাগগুলো কিন্তু এই একটা ছকের মধ্যে আমরা দেখিয়ে দিতে পারবো। তোমরা এই ছকটা সবাই লিখে রাখো, তাহলে ব্যঞ্জন বর্ণের কোনো সংজ্ঞা মুখস্থ করতে হবে না, ব্যঞ্জন বর্ণ কোথাও কোনোদিন ভুল হবে না। ঠিক আছে, এই একটা ছক যদি মনে রাখতে পারি আমরা, তাহলে ব্যঞ্জন বর্ণের সমস্ত তালিকা আমরা তৈরি করতে পারবো। ঠিক আছে, বর্গ, বর্গ মানে হচ্ছে তোমার হচ্ছে এক একটা গ্রুপ, ওয়ান গ্রুপ। ঠিক আছে ঋষভ, বর্গ মানে হচ্ছে একটা গ্রুপ, তার মানে কয়ের একটা গ্রুপ, ওই জন্য ক বর্গ, চয়ের গ্রুপটা চ বর্গ, টয়ের গ্রুপটা ট বর্গ, তয়ের গ্রুপটার হচ্ছে ত বর্গ, পয়ের গ্রুপটা হচ্ছে প বর্গ। ঠিক আছে, বর্গ মানে হচ্ছে ওয়ান গ্রুপ। ঠিক আছে, সেই গ্রুপটার প্রথম যে ব্যঞ্জন বর্ণটা সেই অনুযায়ী সেই বর্গটার নাম হয়। তাহলে ক মানে তোমার হচ্ছে প্রথম যেহেতু আছে সেই জন্য ক বর্গ, চ প্রথমে আছে বলে চ বর্গ, তারপরে ট বর্গ, তারপরে ত বর্গ, তারপর হচ্ছে প বর্গ। ঠিক আছে, ক্লিয়ার এখান পর্যন্ত সবার? কোনো ডাউট আছে এখানে? কারো কোনো প্রশ্ন থাকলে বলো এখান পর্যন্ত। এই ছকটার মধ্যে কোনো রকম কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো কেউ। এই ব্যঞ্জন বর্ণের যে তালিকা আমি দেখালাম এবং যে সংজ্ঞাগুলো বললাম তার মধ্যে যদি কারোর কোনো রকম প্রশ্ন থাকে আমাকে বলো, আমি তাহলে সেখানটা আবার বলে দিচ্ছি। এই একটা ছক তোমরা যদি মনে রাখতে পারো তাহলে ব্যঞ্জন বর্ণের কোনোদিন ভুল হবে না। ঠিক আছে, কাকে বলে, কোন ব্যঞ্জন বর্ণটার কি নাম, মানে তাকে কি নামে ডাকা হচ্ছে, তার কেন এরকম নাম, এই জিনিসটা মনে রাখলে কোনোদিন ব্যঞ্জন বর্ণ ভুল হবে না। ঠিক আছে, একটা তালিকার মধ্যে আমরা সব কিছু পাবো। আচ্ছা, উষ্মবর্ণ বুঝতে পারোনি, বেশ, চন্দ্রলেখা। আচ্ছা দেখো, উষ্মবর্ণ কোনটাকে বলেছি আমি? উষ্মবর্ণ বলেছি তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব, হ। ঠিক আছে, এই চারটেকে বলেছি উষ্মবর্ণ। উষ্ম মানে কি? উষ্ম মানে হচ্ছে উষ্ণ, আমরা বলি না উষ্ণ গরম, মানে উষ্ণ তোমার হচ্ছে জল, মানে উষ্ণ মানে গরম। ঠিক আছে, তার মানে গরম শ্বাসবায়ু যার সাহায্যে বের মানে যে বর্ণগুলো উচ্চারণ করতে গেলে গরম শ্বাসবায়ু বের হচ্ছে, ঠিক আছে, সেটা বলা হচ্ছে উষ্মবর্ণ। দেখো তালবস্য বললে দেখো ভিতর থেকে একটা গরম শ্বাসবায়ু বের হয়ে আসছে। মূর্ধন্য স, দন্ত স, হ উচ্চারণ যখন করছো দেখো ভিতর থেকে একটা শ্বাসবায়ু বাইরে জোরে বেরিয়ে আসছে, এই জন্য এগুলোর নাম হচ্ছে উষ্মবর্ণ। এর পাশাপাশি তালবস্য, মূর্ধন্য স, দন্তস্বকে আরেকটা বিশেষ বর্ণ নামে আমরা চিনি, সেটা হচ্ছে যে তোমার হচ্ছে এগুলো শীষ ধ্বনি বলা হয়। স, তালবস্য, মূর্ধন্য স, দন্ত স উচ্চারণ করতে গেলে একটা করে শীষের মতো আওয়াজ বাইরে বেরিয়ে আসছে দেখো, এই জন্য এই তিনটে বর্ণ তালবস্য, মূর্ধন্য স এবং দন্ত স এটাকে আমরা শীষ ধ্বনি হিসাবেও চিনি। ক্লিয়ার? ওকে, নেক্সট। আচ্ছা, মূর্ধা আমাদের মুখের কোন জায়গায় সেটা একবার দেখ। আচ্ছা, কে লিখেছে এটা? শিবম। আচ্ছা শিবম, দেখো যখন মূর্ধন্য বর্ণ কোনটা বলেছি, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এই কটাকে মূর্ধন্য বর্ণ বলছি। তো তুমি যখন উচ্চারণ করছো দেখো তোমার জিভটা ট বললে দেখো উপরের যে শক্ত অংশটা, চোয়ালের উপরের চোয়ালের যে শক্ত অংশটা তার নিচে গলার দিকে যে নরম অংশটা সেটাকে বলা হচ্ছে মূর্ধা। দেখো ট উচ্চারণ করতে গেলে যেখানে গিয়ে জিভটা ঠেকছে, ট বললে জিভটা উল্টে গিয়ে গলার কাছে উপরের অংশে একটা জায়গায় নরম অংশে ঠেকছে, সেই অংশটার নাম হচ্ছে মূর্ধা। ক্লিয়ার? শিবম বোঝা গেছে? তাহলে উপরের অংশে যে গলার কাছে নরম অংশটা সেটার নাম হচ্ছে সেটার নাম মূর্ধা। ওকে, বেশ, নেক্সট। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আর এখানটা থেকে আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। সবার বোঝা গেলে রেসপন্স করো এখানে। সবার বোঝা গেছে? ক্লিয়ার এভরিওয়ান? আচ্ছা আরিয়ান, তুমি যেটা লিখছো এখানে শো করছে না, তুমি টাইপটা ওই ইংলিশে টাইপ করো, বাংলায় টাইপ করছো হয়তো শো করছে না এখানে। ঠিক আছে, বেশ, ঠিক আছে, আমি নেক্সট পার্টে চলে যাচ্ছি। দেখো বেশ, নেক্সট পার্টে আমি চলে যাচ্ছি। এবারে
আমি এটা তাহলে ইরেজ করে দিই এখানে। এবার একটা জিনিস একটু শিখিয়ে দিই তোমাদের, যে বর্ণ বিশ্লেষণ, আমি এটা ইরেজ করে দিচ্ছি। আচ্ছা, একটা জিনিস শিখে নাও একটু, বর্ণ বিশ্লেষণ। বিশ্লেষণ বিশ্লেষণ মানে হচ্ছে ভেঙে দেওয়া। তাহলে একটা শব্দকে ভেঙে তার মধ্যে যে যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলোকে আলাদা করে দেখানোর নামটাই হচ্ছে বর্ণ বিশ্লেষণ করা। ঠিক আছে, খুব সহজ ব্যাপার, শুধুমাত্র একটু বুঝে বুঝে করলেই হবে। যে তোমরা এগুলো আগেও করেছো, ঠিক আছে, এগুলো জানো, তবু আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যে একটা বর্ণ বিশ্লেষণ করতে গেলে আমরা কিভাবে করব। ধরো আমি একটা শব্দ নিলাম কলকাতা, কলকাতাটার মধ্যে কি কি বর্ণ আছে সেটা তোমাকে আলাদা করে ভেঙে দেখাতে হবে। তাহলে যখনই তুমি এটাকে ভাঙছো, পরপর বর্ণগুলোকে আলাদা করে দিতে হবে। তাহলে প্রথমে কি আছে ক। এবারে খুব ভালো করে জিনিসটা মনে রাখতে হবে, প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সঙ্গে একটা করে স্বরবর্ণ যুক্ত হয়ে থাকে। তাহলে বর্ণ বিশ্লেষণ করা মানে ব্যঞ্জন বর্ণটার পাশাপাশি সেই স্বরবর্ণটাকেও তো বিশ্লেষণ করতে হবে। সুতরাং একটা ব্যঞ্জন বর্ণ যখন লিখবে তার সঙ্গে একটা অ আসে, অর্থাৎ অ ব্যঞ্জন বর্ণ মানে স্বরবর্ণটা তার সঙ্গে সঙ্গে এসে যায়। এবার দেখো ক, তার মানে এখানে তার সঙ্গে একটা অ আছে প্লাস অ হলো। এবারে যখনই তুমি ব্যঞ্জন বর্ণটা থেকে স্বরবর্ণটাকে আলাদা করে দিচ্ছ, তখনই ব্যঞ্জন বর্ণের নিচে একটা হসন্ত চিহ্ন চলে আসবে। ক্লিয়ার? তাহলে ব্যঞ্জন বর্ণটার নিচে একটা হসন্ত চিহ্ন চলে আসবে যখনই স্বরবর্ণটা সেখান থেকে আলাদা করে দেবে। নেক্সট দেখো ল, সেম একইভাবে লয়ের নিচে একটা হসন্ত প্লাস অ হলো। ঠিক আছে, তারপরে প্লাস ক, কয়ের নিচে একটা হসন্ত। এবারে কি এখানে অ লিখবে না আ লিখবে? দেখো আকার মানে কি? আকার মানে হচ্ছে আ। সন্ধির মতো, সন্ধির ক্ষেত্রে বাবা যেটা হয় যে একটা শব্দকে তোমার হচ্ছে দুটো ভাগে ভেঙে দেওয়া হয়, সন্ধির মতো নয়। বর্ণ বিশ্লেষণটা আলাদা, বর্ণ বিশ্লেষণ তোমাকে প্রত্যেকটা বর্ণকে আলাদা করে দিতে হবে। ঠিক আছে, একটা শব্দের মধ্যে যতগুলো বর্ণ আছে সবগুলোকে আলাদা করে দিতে হবে, সন্ধিটা আলাদা জিনিস। ঠিক আছে, আচ্ছা দেখো ক অ, ল অ হলো। এবার কয়ের পরে ডাউটটা কোথায়? ডাউটটা হচ্ছে যে আকার আছে। আমি বলেছি তোমাদেরকে যে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সঙ্গে তাহলে একটা অযুক্ত হয়ে থাকে। ঠিক আছে, সেই জন্য তাহলে অ আ দুটোই কি লিখবে? না, লিখবে না। যদি কোনো ব্যঞ্জন বর্ণের পর একটা স্বরবর্ণ থেকে যায় তাহলে সেই স্বরবর্ণটাই বসে যাবে। তাহলে কে বসবে এখানে? এখানে আ বসে যাবে। ঠিক আছে, এক্ষেত্রে আর অ লেখার দরকার নেই। প্লাস, প্লাস কে পড়ে রইল লাস্টে? ত। তাহলে ত, এখানে হসন্ত চিহ্ন, এখানেও সেই একই ব্যাপার। দেখো তাহলে এখানে কি আছে? আকার আছে, মানে এখানে আর অ লেখার দরকার নেই, যেহেতু স্বরবর্ণের আকার আছে সেই জন্য এই আকারটাকে আ করে আমাদের এখানে লিখে দিতে হবে। এই হচ্ছে নিয়ম, এটাকে বলে বর্ণ বিশ্লেষণ করা। ঠিক আছে, আর একটা উদাহরণ দেখিয়ে দিই। দেখো ধরো আমি একটু বড়ই দেখাই। দেখো রবীন্দ্রনাথ লিখছি আমি, রবীন্দ্রনাথ, এটাকে তোমাদের বর্ণ বিশ্লেষণ করতে দিয়েছে। ঠিক আছে, রবীন্দ্রনাথ ধরো এটাকে বর্ণ বিশ্লেষণ করবে, তাহলে কিভাবে করবে? ঠিক আছে, দেখো করো এইভাবে, যেভাবে করবে। প্রথমে কি আছে? র। তাহলে র লিখলে, লয়ের নিচে হসন্ত চিহ্ন দিয়ে কি করলে? অ লিখলে। ঠিক আছে, তারপরে কি আছে? ব। তাহলে ব লিখলে, বয়ের নিচে হসন্ত চিহ্ন দিলে প্লাস কি হবে? এখানে দেখো যেহেতু দীর্ঘই কার আছে সেই জন্য কার চিহ্নের বদলে এখানে দীর্ঘই বসে যাবে, এখানে আর অ হবে না। প্লাস হলো, প্লাস হচ্ছে দন্তন্বয় দয়ে র ফালা। দেখো তিনটে ব্যঞ্জন বর্ণ যুক্ত হয়ে আছে, তাহলে তিনটে ব্যঞ্জন বর্ণ যখন যুক্ত হয়ে থাকে তখন সেক্ষেত্রে মাঝে স্বরবর্ণ লেখার দরকার হয় না। তাহলে প্রথমে দন্তন্য বসলো, তারপরে দ বসলো, তারপরে র বসলো। ঠিক আছে, তাহলে দন্তন্বয় দয়ে র ফালা, র ফালা মানে র হলো। ঠিক আছে, লাস্টে একটা অ বসে যাবে। ঠিক আছে, যখন যুক্ত ব্যঞ্জন হয়ে থাকবে তখন তাদেরকে আলাদা আলাদা করে প্রত্যেকটা থেকে অ আলাদা করার দরকার পড়ে না, লাস্টে একটা অ বসে যাবে। ঠিক আছে, তারপরে কি আসবে? তারপর আসবে দন্তন্য। ঠিক আছে, দন্তন্য এলো, দন্তন্যের পরে কি আছে? আকার মানে আ বসবে। তাহলে দেখো এখানে তাহলে আকারের আটা বসে যাবে। ঠিক আছে, প্লাস লাস্টে কি আছে? লাস্টে আছে থ। থ। এবারে একটা জিনিস ভালো করে মাথায় রাখো, যে যখন তুমি তোমার থটাকে যদি হসন্ত চিহ্ন দাও তাহলে এখানে একটা অ লিখতে হবে। থটাকে যদি হসন্ত চিহ্ন দিয়ে লেখো তাহলে এখানে একটা অ লিখতে হবে। এবার আমি কোথায় লাস্টের হসন্ত চিহ্ন ব্যবহার করব বা ওটাকে আলাদা করব না করব না, এই প্রশ্নটা থেকে যায় অনেক সময়। তাহলে দেখো এটা বোঝার জন্যে দেখতে হবে রবীন্দ্রনাথ বানানটার মধ্যে আমরা কি শেষে অ এর উচ্চারণ করছি কোথাও? রবীন্দ্রনাথ বানানটার শেষে আমরা অ এর উচ্চারণ করছি না,
ঠিক আছে? তাহলে যেহেতু অয়ের উচ্চারণ করছি না, সুতরাং এটাকে আর ভেঙে লেখার দরকার নেই। লাস্টেরটাকে তোমার আর তোমার হচ্ছে হসন্তটাকে আলাদা করে দিয়ে অটাকে বার করে দেওয়ার দরকার নেই। লাস্টে ব্যঞ্জনবর্ণটাকে গোটায় রাখবে। যদি ব্যঞ্জনবর্ণ গোটা রেখে দাও তাহলে সেক্ষেত্রে আর হসন্ত চিহ্ন দেওয়ার দরকার পড়বে না। ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেল এখান পর্যন্ত? আমি যে দুটো উদাহরণ দিলাম কলকাতা এবং রবীন্দ্রনাথ, এই দুটো উদাহরণের মধ্যে আশা করি তোমরা মানে বর্ণ বিশ্লেষণটা কিভাবে করবে সেটা বুঝতে পেরেছো। ঠিক আছে? তো আজকে আর সময় নেই। এখান থেকে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলো। যে এবং তার সঙ্গে একটা কথা বলে দিই, যারা ক্লাসে প্রেজেন্ট আছো তারা প্রেজেন্টটা লিখে দেবে এখানে। ঠিক আছে? এখানে চ্যাট বক্সে প্রেজেন্ট স্যারটা লিখে দেবে। ঠিক আছে? সবাই চ্যাট বক্সে প্রেজেন্ট স্যারটা লিখবে, আমি অ্যাটেন্ডেন্সটা নেব। ওকে? যারা ক্লাসে প্রেজেন্ট রয়েছো প্রেজেন্ট স্যারটা এখানে চ্যাট বক্সের মধ্যে লিখে দাও। আর বর্ণ বিশ্লেষণে কারো কোনো ডাউট থাকলে বলো। ওকে? বর্ণ বিশ্লেষণে কারো কোনো প্রবলেম আছে? বেশ, ঠিক আছে, বেশ। ওকে এভরিওয়ান, প্রত্যেকে প্রেজেন্ট লিখে দাও এখানে। ঠিক আছে? চ্যাট বক্সে প্রেজেন্ট লিখে দাও। ওকে, ঠিক আছে। আজকে এখান পর্যন্তই আমাদের ক্লাস। আবার নেক্সট দিন আমি তোমাদের সঙ্গে দেখা হবে, সেদিন আবার তোমাদের সঙ্গে ব্যাকরণ হোক বা টেক্সট হোক যে কোনো একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।